আমি এক্ষুনি আমার বাবার কাছে যাব। আমায় নিয়ে চলুন আমার বাবার কাছে। আমি বাবার কাছে যাব, প্লিজ দিয়ে চলুন আমায়। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, পাগল হয়ে যাব আমি। ওকে ওকে, আপনি হাইপার হবেন না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। অর্থ কেবিনের বাহিরে এসে দেখলো ইসি আর হেমন্তর চোখে পানি। অর্থ ওদের উদ্দেশ্যে বলে, কাঁদিস না প্লিজ তোরা, এখন গাড়ি বাহির কর। রাহি পাগলামি করছেন অনেক। ওনাকে এখন আঙ্কেলের কবরের কাছে না নিয়ে গেলে হিতে বিপরীত হবে। ওনার মাথায় আঘাত পেয়েছেন, তাই ওনাকে এতটা হাইপার হতে দেওয়া ঠিক হবে না। আচ্ছা ভাই, আমি গাড়ি বাহির করছি, তুমি ওকে নিয়ে আসো। এসে চল। ওরা যেতেই অর্থ আবারও প্রাহীর কাছে আসলো। কোনো কিছু না ভেবে হুট করে কান্নারত প্রাহীকে এক ঝটকায় কুলে তুলে নিল। প্রাহী ভয় পেলেও পরক্ষণে ছলছল চোখে তাকিয়ে রইল অর্থের দিকে। দুনিয়াতে এখন প্রাহী বেঁচে থাকবে চারজন মানুষের আশায়। এখন প্রথম ওর মা, দ্বিতীয় অর্থ, তৃতীয় হেমন্ত আর চতুর্থ ইসি। অর্থ ওকে ভালোবাসুক আর না বাসুক, প্রাহী অর্থকে চিরজীবন ভালোবেসে যাবে। প্রাহী অর্থের গলা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে ফুপিয়ে উঠল। প্রাহীর গরম নিঃশ্বাসগুলো অর্থের গলায় এসে লাগছে। অদ্ভুত ভালো লাগায় মনটা ছেয়ে গেল অর্থের। প্রাহীকে আরেকটু ভালোভাবে নিজের সাথে জড়িয়ে নিল। মেয়েটাকে এইভাবে আগলে রাখতে চায় নিজের বাহুডোরে অর্থ। কেন চায় তা জানে না অর্থ, শুধু ও এটাই চায় প্রাহী ওর কাছে থাকুক, ওর সাথে থাকুক, আর ও প্রাহীকে নিজের সবটা দিয়ে আগলে রাখবে। কখনো প্রাহীর হাত ছাড়বে না, এটা মনে মনে নিজের কাছেই নিজে ওয়াদা করল অর্থ। যে কোনো পরিস্থিতিতে প্রাহী ঢাল হয়ে থাকবে ও সারা জীবন। কোনো দুঃখ কষ্ট যেন প্রাহীকে ছুঁতে না পারে, তার সর্বোচ্চ চেষ্টা করবে ও। এভাবে একটা যুবতী মেয়েকে নিজের বাড়িতে রাখার কোনো মানে আছে ভাবি? বাড়িতে দুটো জোয়ান ছেলে আছে আপনার। বলা তো যায় না ছেলে মানুষের মন কখন ভুলভাল কিছু করে ফেলে। আর যেইভাবেই অন্যের মেয়েকে আর কত দিন নিজের কাছে রাখবেন? মেয়েটার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে দিয়ে আসুন। আজ এরশাদ সাহেবের জন্য মিলাদ রেখেছেন শিকদার বাড়িতে। 10 দিন কেটে গিয়েছে সেই ঘটনার পরে। আর এই মিলাদের অর্থ দের এলাকায় অনেক মানুষদের নিমন্ত্রণ করা হয়েছে। সেখান থেকেই একজন মহিলা কথাগুলো বলল। প্রায়ই হিয়ার কাছে কিছু বিষয় নিয়ে কথা বলছিল, এতিমখানায় তোবারক পাঠাবে সেই বিষয়ে। কিন্তু আচমকা এমন কথা শুনে ওর কথা থেমে যায়, বাকরুদ্ধ হয়ে যায় প্রাহী। সত্যি তো, এভাবে তো কোনোদিন ভাবিনি প্রাহী। 10 দিন যাবৎ এই বাড়ির মানুষদের উপর নির্ভর করে চলছে প্রাহী, কিন্তু এভাবে আর কতদিন? ঠিক কতদিন তারা এইভাবে ওকে মানুষগুলোর কাঁধে বোঝা হয়ে থাকবে? না, এইভাবে আর চলবে না। প্রাহী এখন অনেকটাই সুস্থ, শুধু মাথার আঘাত গুরুতর হওয়ায় একটু ব্যথা হয়। এ আর তেমন কিছু না। প্রাহী ভাবলো আজ মিলাদ শেষ হলেই নিজের বাড়ি চলে যাবে প্রাহী। অনেক তো হলো, আর কত করবেন তারা? তাছাড়া নিজের জীবনের আগামী পথটুকু তো ওর একাই পাড়ি দিতে হবে, তাই না? তাহলে এখন থেকেই না হয় সেটা শুরু হোক। এদিকে মহিলাটার সেই তিক্ত কথাগুলো শুনে রায়হানা বললেন, আসলে কি ভাবি জানেন, মেয়েটার মা ছাড়া আর কেউ নেই, মা তো থেকেও নেই। তাই মেয়েটা সুস্থ না হওয়া অবধি আর নিজের আগামী পথ চলার জন্যে কিছু একটা না করা পর্যন্ত ওকে আমি এখানেই রাখবো। আর আমরা এত নির্দয় আর পাষাণ হৃদয়ের মানুষ না ভাবি, যে মানুষের বিপদের সময় মুখ ফিরিয়ে নেব। আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও সেই শিক্ষা দিইনি যে অল্প কিছু হলেই ওরা ভুল কাজে লিপ্ত হবে। আমরা ওদের তেমনভাবেই মানুষ করেছি যাতে আমাদের সন্তানদের নিয়ে কেউ বিন্দুমাত্র দোষ না বাহির থেকে করতে পারে। আর দেখুন আমরা সফল, আমাদের ছেলে মেয়ে তিনটাই মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট। মহিলাটার মুখ একটুখানি হয়ে গেল কথাগুলো শুনে। কোনো রকম তালবাহানা করে ওখান থেকে উঠে চলে গেল। রায়হানা বেগম তাকালেন প্রাহীর দিকে, তারপর প্রাহীর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদম মন খারাপ করবে না এইসব মহিলাদের কথা শুনে, এদের কাজই হলো কুটনামি করা। তুমি নিশ্চিন্তে এখানে থাকবে, আমরা আছি তো তোমার সাথে। প্রাহী মলিন হেসে মাথা নাড়ালো। বাহির থেকে হেমন্তর ডাক শোনা যাচ্ছে। প্রাহী আর হিয়াকে ডাকছে ও। রায়হানা বলেন, যাও, হেমন্ত ডাকছে তোমাদের, সাবধানে যাবে। প্রাহী আর ইসি চলে গেল বাহিরে। ওরা এখন এতিমখানায় যাবে। এদিকে নিজেদের লোকদের ভালোভাবে কাজ করাচ্ছিল অর্থ। গাড়িতে ভালোভাবে যেন রাখা হয় সেদিকে খেয়াল রাখছিল। কাজের মাঝে হঠাৎ ওর চোখ যায় সদর দরজার দিকে। সাথে সাথে ওর দৃষ্টি থেমে যায় একজনের ওপর। রক্ত চলাচল দ্রুতগামীতে ছুটতে থাকে। এখনই বোধ হয় ও হার্ট অ্যাটাক করবে।
ওর সামনে যে একটা সাদা পরি এগিয়ে আসে, সাদা ফতুয়া, সাদা স্কার্ফ, সাথে মাথায় সাদা ওড়না দেওয়া। মুখমণ্ডলে কোনো প্রসাধনীর ছাপ নেই, একদম স্নিগ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। আর কতভাবে এই মেয়েটা অর্থকে ঘায়েল করবে। এই 10 দিনে প্রতিনিয়ত এই মেয়ের রূপে নিজেকে ডুবিয়েছে অর্থ। এই মেয়ের মায়ার সমুদ্রে ছাপ দিয়েছে, সেই সমুদ্রের কোনো কুল কিনারা নেই। হেমন্তর ডাকে হুঁশ ফিরে অর্থের। ভাইয়া যাবে না? সে কখন থেকে ডাকছি। অর্থ কোনো রকম বলে, হ্যাঁ, খাবারগুলো পিক আপে তোলা শেষ, এবার আমাদের রওনা হওয়া উচিত। অর্থ গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পাশে বসেছে হেমন্ত, পিছনে হিয়া আর প্রাহি। প্রাহি রিনরিনে কণ্ঠে হেমন্তের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ল। ইসি কোথায় রে হেমন্ত? হেমন্ত সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে। ও সোজা এতিমখানায় এসে পৌঁছাবে, আমাদের সাথে চলে যেতে বলেছে। প্রাহি আর কথা বলল না, চুপ করে রইল। অর্থ খুব সাবধানে লুকিং গ্লাসটা প্রাহির দিকে করে দিল, তারপর গম্ভীর গলায় বলল, আপনি ঠিক আছেন প্রাহি? আকস্মিক অর্থের এমন কথায় ধরফড়িয়ে ওঠে প্রাহি। লোকটার কণ্ঠস্বর যতবার শুনে ওর অবস্থা ঠিক এমনই হয়। লোকটার গলার স্বরেও যেন মাদকতা আছে। মুহূর্তে কিভাবে যেন প্রাহির ভিতর শুদ্ধ কাঁপিয়ে দেয়। প্রাহি জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো, অতঃপর বলল, ঠিক আছি আমি। বসতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আই মিন, পায়ে বা মাথায় ব্যথা লাগছে? প্রাহি অবাক হলো ভীষণ। লোকটাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? প্রাহি অবাক কণ্ঠে বলে, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। অর্থ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। সারাদিনের কাজের ঝামেলায় মায়াময়ীর সাথে দুদণ্ড কথা বলতে পারেনি ও। মেয়েটার সাথে কথা না বলতে পেরে কেমন যেন অস্থির লাগছিল। এখন কথা হওয়ায় একটু ভালো লাগছে। এ কদিনে মেয়েটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। এক পলক একে না দেখতে পারলে অর্থের কেমন যেন দম আটকে আসে। এদিকে অর্থের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে হেমন্ত। বোঝার চেষ্টা করছে ওর ভাইয়ের মতিগতি। গত 10 দিন যাবৎ ভাইকে অন্য এক রূপে আবিষ্কার করেছে হেমন্ত। যেই অর্থ মেয়েদের দেখতেই পারে না, মেয়েরা কাছে আসলে রেগে জোয়ালামুখী হয়ে যায়, আজ কিনা সেই ভাই সেদে সেদে একটা মেয়ের সাথে কথা বলে। হুটহাট মেয়েটাকে কোলে তুলে নেয়। মেয়েটার ব্যথায় অস্থির হয়ে ওঠে। তবে কি ও যা ভাবছে সেটা কি সত্যি হতে চলেছে? অবশেষে কি ওর ভাই প্রেমে পড়েছে? হ্যাঁ, প্রেমে তো পড়েছেই। হেমন্তর তো এমন লাগে ইসির জন্য। ইসির কথা মনে পড়তে আনমনে হাসে হেমন্ত। মেয়েটা যে কখন আসবে, আজ সারাদিনে কাজের চাপে একটু কথা হয়নি ইসির সাথে ওর। এদিকে গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে বারবার লুকিং গ্লাসে প্রাহির দিকে তাকাচ্ছে অর্থ। প্রাহি জানালার সাথে হেলান দিয়ে বসে বাহিরে তাকিয়ে আছে। দমকা হওয়ার কারণে ওর ঘুমটা অনেক আগেই পড়ে গিয়েছে। সামনের ছোট ছোট চুলগুলো সারা মুখে চোখে বিচরণ করছে। অর্থের ইচ্ছে করছে নিজ হাতে ওই চুলগুলো প্রাহির কানের পিঠে গুঁজে দিতে, কিন্তু আপাতত সেটা সম্ভব না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজের ইচ্ছেটাকেই দমন করে নিল অর্থ। আবারও প্রাহিকে দেখায় মত্ত হলো ও। রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল ইসি। হঠাৎ করে মামির কর্কশ কণ্ঠে থেমে যায় ও। ইসি বিরক্ত হলো, রাগ হলো ওর প্রচুর। শুভ কাজে রওনা হয়েছিল, কিন্তু শুরুতেই এই অশুভ মহিলার মুখটা ওর দেখতে হলো। নিজের রাগটাকে দমন করে নিয়ে ইসি বলে, এরশাদ আঙ্কেলের জন্য আজ মিলাদ রাখা হয়েছে। এতিমখানায় তোবারক দেওয়া হবে, সেইখানেই যাচ্ছি আমি। আর ঘরের কাজ, সেটা আমার কাজ না, ঘরের কাজে লোক আছে, ওইগুলো তারা করবে। ইসি মামি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন ইসির কথা শুনে। রাগে কটমট করে বলে। ইসি রাগি চোখে তাকালো ওর মামির দিকে, কণ্ঠে টেস্ট ঢেলে দিয়ে বলে, আমি তোমাদের উপর বসে বসে খাই না মামি। আমার বাবা কিন্তু মাসে মাসে তোমাদের অ্যাকাউন্টে আমার জন্য মোটা অঙ্কের টাকা পাঠান। সেগুলো দিয়েই তো ভালোই ফুর্তি উল্লাস করো। ওইগুলো আমারই টাকা, আমার টাকা তোমরা খরচ করো, আর আমি এখানে দুবেলা দুমুঠো ভাত খাই। এসব তো এতেই বরাবর হয় না মামি? তোমাদের খাবার খরচা থেকেই আমার টাকা, তোমরা তার থেকে দ্বিগুণ নাও। তাহলে আমি বসে বসে তোমাদের ঘরের ওপর কিভাবে খাই মামি? আর একটা কথাও শুনতে চাই না আমি। আসছি আমি। ইসি চলে গেল আর ওর দুই মামি গালাগাল করতে শুরু করলেন ওকে। কিন্তু ইসি ওসব কানে নেয়নি। সে চলল নিজের গন্তব্যে। সন্ধ্যা হয়ে গিয়েছে। ড্রয়িং রুমে বসে আছে সবাই।
এরশাদ সাহেবের দোয়া মাগফিরাতের আয়োজন ভালোভাবে হয়েছে। এখন সবাই বিশ্রাম নিচ্ছেন। বাকিরা নিজেদের মতো কথা বললেও অর্থ গম্ভীর মুখে বসে চুপচাপ ল্যাপটপে নিজের কাজ করছে। আর কতক্ষণ পর পর পাহির রুমের দিকে তাকাচ্ছে। মেয়েটা এসে বলল ও ফ্রেশ হতে যাবে। সেই যে গেল আর আসার খবর নেই। অস্থির লাগছে অর্থের। কিছু হলো না তো আবার মেয়েটার? পড়ে টুরে ব্যথা পায়নি তো আবার? আচ্ছা, অর্থ কি একবার উঠে দেখে আসবে? পরক্ষণে সবার দিকে তাকিয়ে নিজের ইচ্ছা দমন করলো অর্থ। এরই মাঝে হঠাৎ লাগেজ হাতে প্রাহিকে সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই অবাক হয়ে গেল। হেমন্ত দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলে, রাহি তুই এইভাবে আর লাগেজ হাতে কেন তো? আমি চলে যাচ্ছি হেমন্ত নিজের বাড়িতে। হিয়াজ শিকদার নরম কণ্ঠে বলেন, কেন মা, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এখানে থাকতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমাদের কারো ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো মা? না না আঙ্কেল, এভাবে বলবেন না। এভাবে বলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। আপনারা তো আমার জন্য যথেষ্ট করেছেন, কিন্তু একদিন না একদিন তো আমাকে আমার পথ একাই চলতে হবে, তাই না? তাহলে সেটা আজ থেকেই শুরু করি। কিন্তু তুমি তো এখন অসুস্থ। প্রাহি মলিন হাসলো, বলল, ও কিছু না আন্টি, আর 2-3 দিনেই ঠিক হয়ে যাব আমি। রায়হানা বেগম এসে প্রাহির গালে হাত রাখলেন। মমতাময়ী কণ্ঠে বলেন, এভাবে চলে যাবে মা? আর কতদিন থাকো মা? প্রাহি রায়হানা বেগমের হাত ধরল, ধরা গলায় বলে, এভাবে বলবেন না আন্টি, আমি আসবো তো আবার মাঝে মাঝে। প্রাহি এগিয়ে এসে হিয়াকে জড়িয়ে ধরল। হিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি মিস করব তোমায়। আমি তোমায় খুব মিস করব। প্রাহি এইবার হেমন্ত আর অর্থের দিকে তাকালো। দুজনেই রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। প্রাহি শুকনো ঢোক গিলল। আশ্চর্য, এই দুই ভাই একইভাবে তাকিয়ে আছে কেন? যেন ওকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। প্রাহি ভয়ে ভয়ে হেমন্তকে বলল, হেমন্ত, পৌঁছে দিয়ে আসবি না আমায়? হেমন্ত কিছু না বলে হন হন করে চলে গেল। ইসি বলল, প্রায় শোন,